কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ সবাইকে সুস্বাগতম। আজ 2020 এবং 2021 সালের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের কার্যক্রম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজ আমার চতুর্থ ক্লাস। শিক্ষার্থীরা, ইতিমধ্যেই নিশ্চয়ই তোমরা ক্লাসে জয়েন করেছ। তোমরা অবশ্যই ক্লাসের রোল এবং সেকশনটা উল্লেখ করবে। তোমরা অবশ্যই জয়েন করেছো এবং আমি আশা করি তোমরা সবাই সেকশন এবং রোলটা উল্লেখ করবে এবং যত বেশি পারো আজকের ক্লাসটা তোমাদের ওয়ালে এবং অন্যান্য শিক্ষার্থীদের ওয়ালে শেয়ার করে দাও। তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার গত ক্লাসে যে টপিকটা আমি পড়িয়েছিলাম সেটি হচ্ছে বয়েলের সূত্র এবং এর প্রয়োগ পড়িয়েছিলাম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমি গত ক্লাসে যেটি পড়িয়েছিলাম সেটি ছিল বয়েলের সূত্র ও এর প্রয়োগ। আমি গত ক্লাসে একটি প্রয়োগ তোমাদেরকে দেখিয়েছিলাম। সময় স্বল্পতার জন্য আমরা বলেছিলাম পরবর্তী প্রয়োগটি আমরা দেখাবো। আজকে আমরা বয়েলের সূত্র এই প্রয়োগটি পড়ে মূল ক্লাস আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে চার্লসের সূত্র। তো শিক্ষার্থীরা, তোমরা আজকের বিষয়ের টপিকটা একটু লেখো যে আজকের টপিকটাতে কি আছে আমাদের। আজকে আমরা কি বিষয়ে পড়ব? প্রথমে যে বিষয়টা পড়ব সেটি হচ্ছে বয়েলের সূত্রের একটি প্রয়োগ আমরা একটু দেখে নিব। পরবর্তীতে আমরা আজকে চার্লসের সূত্র পড়ব। চার্লসের সূত্রের সাথে আমাদের পরম তাপমাত্রা একটু রিলেশন আছে, সেক্ষেত্রে আমরা পড়ব পরম শূন্য তাপমাত্রা, পরম তাপমাত্রা স্কেল, সেলসিয়াস ও পরম তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে চার্লসের সূত্র, পরম শূন্য তাপমাত্রা, পরম তাপমাত্রা স্কেল এবং সেলসিয়াস ও পরম তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক। তোমরা আমাকে একটু অ্যানশিওর করো যে ক্লাসটা শোনা যাচ্ছে নাকি এবং সব কিছু দেখা যাচ্ছে নাকি। শিক্ষার্থীরা একটু আমাকে লেখো যে ক্লাসটা ঠিক আছে নাকি, উল্টা হয়েছে নাকি না ঠিক আছে, এবং ক্লাসটি দেখা যাচ্ছে নাকি, সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। এখনও তোমরা কোনো কমেন্টসে জানাচ্ছ না যে দেখা যাচ্ছে নাকি, ঠিক আছে নাকি, সবাই রোল লিখছো, একটু আমাকে জানাও দেখা যাচ্ছে নাকি। হ্যাঁ, রিপা লিখেছো, জি ম্যাম সব ঠিক আছে। সাবিনা লিখেছ, সঞ্জিতা ঘোষ লিখেছ, সঞ্জিদা আক্তার লিখেছ আসসালামু আলাইকুম সান্না আমি ম্যাডাম। আচ্ছা, শাকির লিখেছ ম্যাম অল ক্লিয়ার। হ্যালো ম্যাম, হ্যালো, আমি ভালো আছি। শরীফুল ইসলাম লিখেছ হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যালো শরীফুল, তুমি কেমন আছো? হাদিয়া আক্তার রিপা লিখেছ আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবার কমেন্টস আসলে পড়তে পারিনি, আমাদের এত সময় নেই, তারপরে দু একটা পড়ছি। আব্দুল মজিদ লিখেছ আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব লিখেছ অল ওকে ম্যাম। ঠিক আছে, অল ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি। সুমিত দাস লিখেছ অল ক্লিয়ার। ওকে, তো
তোমরা সবাই তোমাদের রোল নাম্বার লিখতে থাকো এবং সেকশন লিখতে থাকো। আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে। তো গত ক্লাসে আমরা যে সূত্রটা পড়েছিলাম সেটি ছিল বয়েলের সূত্র এবং তার প্রয়োগ। আজকে আমরা আরেকটি প্রয়োগ শেষ করে চলে যাব চার্লসের সূত্রে। তো মূলত আমাদের বয়েলের সূত্রটা কি ছিল তোমাদের কি একটু মনে আছে? যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। সূত্রটা ছিল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এবং বয়েলের সূত্রটি আমাদের কি ছিল? ছিল P1 V1 ইকুয়াল টু P2 V2। সূত্রটা এটি ছিল। তো আজকে তোমাদেরকে আমি যে ম্যাথমেটিক্যাল যে ইয়েটা দিয়েছি, অঙ্কটা দিয়েছি, সেটি হচ্ছে একটু দেখো, বোর্ডে লেখা আছে, তারপর একটু কষ্ট করে তোমরা আবার শোনো। যদি দেখা না যায় আমার কাছ থেকে শুনেও লিখতে পারবে। সো শিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে এবং ক্যালকুলেটর নিয়ে বসে যাও। সবাই খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে যাও। আমি তোমাদেরকে অঙ্কটা পড়ে শোনাচ্ছি, শোনো। স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রার অঞ্চলে, স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রার অঞ্চলে 1.8 অ্যাটমসফিয়ার চাপে 1.8 অ্যাটমসফিয়ার চাপে একটি বেলুনে 2 ঘনমিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো। আবার বলছি, স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রার অঞ্চলে 1.8 অ্যাটমসফিয়ার চাপে একটু বেলুনে 2 ঘনমিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো। গ্যাসের এ আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 9/10 অংশ। বেলুনটির এ আয়তন অথবা গ্যাসের এই আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার, গ্যাসের এই আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 9/10 অংশ। বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে? বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে? আবার বলছি, একটু শোনো। স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রার অঞ্চলে 1.8 অ্যাটমসফিয়ার চাপে একটি বেলুনে 2 ঘনমিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো। মানে স্থির তাপমাত্রার অঞ্চলে কি করা হয়েছে? একটু বেলুন যার ভিতরে চাপ হচ্ছে 1.8 অ্যাটমসফিয়ার চাপ, এবং এটার মধ্যে যে হাইড্রোজেন গ্যাস আছে তার আয়তন হচ্ছে 2 ঘনমিটার। এটাকে কি করা হয়েছে? উড়িয়ে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে, যখন বেলুনটা উঠছে নিশ্চয় কোনো একটা জায়গায় গিয়ে কী হবে? বেলুনটা ফেটে যাবে। কেন ফেটে যাবে সেটা আমরা অবশ্যই পরে আলোচনা করছি। বেলুনটি কী হবে? ফেটে যাবে। এখন প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে যে এখানে আরেকটু তোমাদের ক্লু দেওয়া আছে যে বেলুনটির যে আয়তন, এখানে 1.8 অ্যাটমসফিয়ার চাপে 2 ঘনমিটার গ্যাস নিলে বেলুনটির যে আয়তন সেটি হচ্ছে বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 9/10 অংশ। প্রশ্ন হচ্ছে বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে? দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপ 0.044 মিলিমিটার মার্কারি হ্রাস পায়। দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ 0.044 মিলিমিটার মার্কারি পারদ হ্রাস পায়। সবাই কি অঙ্কটার ডাকটা লিখেছ? সবাই কি অঙ্কটার ডাকটা লিখেছ? ঠিক আছে, আবার রিপিট করে আমি পড়ছি। স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রার অঞ্চলে 1.8 অ্যাটমসফিয়ার চাপে একটি বেলুনে 2 ঘনমিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো। গ্যাসের এ আয়তন বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 9/10 অংশ। বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে? দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ
0.44 মিলিমিটার মার্কারি চাপ হ্রাস পায়। আচ্ছা, এখন তোমরা অঙ্কটির দাগটিকে তোমাদের একটু বুঝতে হবে, দাগের মধ্যে কি লেখা আছে। প্রথম কথা হচ্ছে এখানে স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রা একটি বেলুনের মধ্যে 1.8 অ্যাটমসফিয়ার চাপে 2 ঘনমিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করে এখানে উড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই যে 2 ঘনমিটার হাইড্রোজেন গ্যাস বেলুনের মধ্যে আছে এবং 1.8 অ্যাটমসফিয়ার চাপে, তাহলে বেলুনটির নিশ্চয় আয়তন, এখানে বেলুনটি ফুলেছে। এখন বেলুনটির যে এই যে আয়তন, সেটি বেলুনটির একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, একটা বেলুনকে যখন আমরা নর্মালি ফু দিয়ে এটা ফুলিয়ে ফেলি, যখন সেটা বেশি করে কি হয়ে যায়, বড় হয়ে যায় বা ফুলে যায়, তখন কিন্তু হঠাৎ করে বেলুনটা কি হয়ে যায়, ব্রাস্ট হয়ে যায়। তো ওইভাবে আমাদের চিন্তা করো, প্র্যাকটিক্যালি আমরা ছোটোবেলায় বা এখনও জন্মদিনে আমরা কি করি, বেলুন কি করি, আমরা বেলুন ফুলাই। তো সেক্ষেত্রে দেখবা কিছু কিছু বেলুন হঠাৎ করে কি হয়ে যায়, ফেটে যায়। তো তখন আমাদের মধ্যে থেকে কথা আসে, না এত বেশি করে বড় করার দরকার নেই, একটু কম করে ফুলিয়ে রাখো, তাহলে বেলুনটা ফাটবে না। তাহলে এখানে এটাই বোঝা যাচ্ছে যে 1.8 অ্যাটমসফিয়ার চাপে 2 ঘনমিটার গ্যাস যেহেতু আমাদের হাইড্রোজেন গ্যাস বেলুনের মধ্যে আছে, তাহলে বেলুনটি এটি সর্বোচ্চ প্রসারণ নয়। তার মানে বেলুনটি কত প্রসারণ, এই যে 1.8 অ্যাটমসফিয়ার চাপে 2 ঘনমিটার হাইড্রোজেন গ্যাস দিয়েছে, কতটুকু প্রসারণ সেটা দিয়েছে। এখানে লেখা আছে বেলুনটির এ আয়তন তার সর্বোচ্চ প্রসারণের 9/10 অংশ। তার মানে 2 ঘনমিটার যে গ্যাসের আয়তনটি, সেটি বেলুনের প্রসারণের কত অংশ, 9/10 অংশ। এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই একটি বেলুনকে উড়িয়ে দেওয়া হলো। প্রথম আমরা যে পড়েছিলাম, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানে আমরা পড়েছিলাম যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, তারপরে হচ্ছে থার্মোস্ফিয়ার। সেখানে বায়ুমণ্ডলীয় চাপ কি হয় আমরা জানি। নর্মালি আমরা কল্পনা করতে পারি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে বায়ুর চাপ কিন্তু কি হয়, হ্রাস পায়। তাহলে প্রথম কথা, 3টা কথা তোমাকে মনে রাখতে হবে। এই অঙ্কটা করার সময় যে টপিকগুলো লিখতে হবে, যে বিষয়টা লিখতে হবে, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর চাপের হ্রাস ঘটে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কি হয়, বায়ুর চাপের হ্রাস ঘটে। 2 চাপ যখন হ্রাস পায় তখন যে কোনো গ্যাসের আয়তন কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি 2 নাম্বার, বায়ুর চাপ হ্রাসের সাথে সাথে গ্যাসের আয়তনের কি হবে, বৃদ্ধি ঘটে। আচ্ছা, এখন একটু দেখো, যত উপরে যাচ্ছে বায়ুর চাপ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, এবং ভিতরে গ্যাসের, হাইড্রোজেন গ্যাসের আয়তন কি হচ্ছে, বাড়ছে। চাপ হ্রাস পাচ্ছে, সাথে সাথে আয়তন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাতে কি ভিতরে কি ঘটনা ঘটছে, লেখো, উপরের দিকে বাহ্যিক চাপ হ্রাসের সাথে সাথে, উপরের দিকে বাহ্যিক চাপ হ্রাসের সাথে সাথে হাইড্রোজেন গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে, হাইড্রোজেন গ্যাসের আয়তন নিশ্চয়ই বাড়ছে, বেড়ে 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 সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা যখন সে যাবে, তখন এই বেলুনটি কি হয়ে যাবে, ফেটে যাবে। ঠিক আছে, এটা তো আমাদের ভাষায়, কিন্তু এখন লিপিবদ্ধ করতে হবে, তোমাদের সুন্দর একটা ভাষায় দিতে হবে। তাহলে প্রথম কথাটা কি বললাম, উপরের দিকে বাহ্যিক চাপ হ্রাসের সাথে সাথে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, বা গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে, গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে প্রসারণ ক্ষমতার শেষ সীমানায় পৌঁছলেই বেলুনটি ফেটে যাবে। প্রসারণ ক্ষমতার শেষ সীমানায় পৌঁছালেই বেলুনটি ফেটে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারছি, উপরের দিকে বাহ্যিক চাপ হ্রাস পাচ্ছে, ভেতরে হাইড্রোজেন গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে প্রসারণ ক্ষমতার সর্বোচ্চ সীমানায় পৌঁছালেই কি হবে, বেলুনটি ফেটে যাবে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই বেলুনের সর্বোচ্চ প্রসারণের আয়তনটি আমাদের বের করতে হবে। সর্বোচ্চ প্রসারণে বেলুনের কি করতে হবে, আয়তন বের করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যেহেতু এটি স্থির তাপমাত্রায় সংঘটিত হচ্ছে, স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রায় হচ্ছে, অতএব এটি বয়লের সূত্রকে অনুসরণ করে। প্রথম কথাটা লিখো,
যেহেতু স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রায় বেলুনটিকে উড়ানো হয়েছে তাই এটি বয়েলের সূত্রকে অনুসরণ করে। যেহেতু স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রায় বেলুনটিকে উড়ানো হয়েছে তাই এটি বয়েলের সূত্রকে অনুসরণ করে। এখন প্রথম কথা আমাদের কি বলেছিলাম, বেলুনটির সর্বোচ্চ প্রসারণ, যেখানে গিয়ে বেলুনটি ফেটে যাবে সেটার আয়তনটি আমাদের বের করতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটার আয়তনটি আমাদের প্রথমে বের করতে হবে। একটু ক্লু দেওয়া আছে যে এই যে বেলুনটি 2 ঘনমিটার যখন প্রথমে ছিল সেটি সর্বোচ্চ প্রসারণের 9/10 অংশ। তাহলে আমরা এই কথাটা জানি যে বেলুনের 9/10 অংশের আয়তন কত, 2 ঘনমিটার। তাহলে সমস্ত বেলুনের আয়তনটি যদি আমরা বের করি তাহলে আমাদের আয়তন বের হয়ে গেল। এখন আয়তন যখন বের করলাম তখন এই আয়তনে বেলুনটি যে উপরের দিকে উঠছে কত চাপে সে ফেটে গেল সেটাও আমি বের করতে পারবো, তাই না? তাহলে প্রথমে লেখো, মনে করি সমস্ত বেলুনের আয়তন 1 অংশ। 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 এখন লেখো, প্রসারণের পূর্ণ ক্ষমতার আয়তন হবে নিম্নরূপ। আমি একটু মুছে দিলাম বোর্ডটা, মুছে না দিলে আমি কাজ করতে পারবো না। প্রসারণের পূর্ণ ক্ষমতার বেলুনটির আয়তন নিম্নরূপ। প্রসারণের খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এবং বোঝার অঙ্ক। প্রসারণের পূর্ণ ক্ষমতায় বেলুনটির আয়তন নিম্নরূপ, মানে আমরা এটা বের করব। বেলুনটির আয়তন নিম্নরূপ। প্রসারণের পূর্ণ ক্ষমতায় বেলুনটির আয়তন কি হবে, নিম্নরূপ। লিখেছ? তাহলে আমাদের লেখো, দেওয়া আছে বেলুনের 9/10 অংশের আয়তন। অবশ্যই এই কথাটার আগে তোমাদেরকে একটি কথা বলেছি, সেটা লিখতে হবে। কি লিখতে হবে? মনে করি সমস্ত বেলুনের আয়তন 1 অংশ, বা সমস্ত বেলুনের আয়তন 1 ব্র্যাকেটে দাও অংশ। ঠিক আছে? সমস্ত বেলুনটিকে আমরা কত অংশ ধরেছি? 1 অংশ ধরেছি। এখন আমাদের কথা হচ্ছে এই সমস্ত 1 অংশের বেলুনের আয়তন কত, মানে সর্বোচ্চ প্রসারণে তার আয়তনটি কত হয় সেটি এখন আমরা নির্ণয় করছি। এই জন্য লিখেছি প্রসারণের পূর্ণ ক্ষমতায় বেলুনটির আয়তন নিম্নরূপ। তাহলে আমাদের যেটি দেওয়া আছে সেটি হচ্ছে বেলুনের 9/10 অংশের আয়তন কত? 10 অংশের আয়তন হচ্ছে 2 ঘনমিটার। ঠিক আছে? বেলুনের 9/10 অংশের আয়তন কত? 2 ঘনমিটার। এখন আমাদের বের করতে হবে কি, সমস্ত অংশ, মানে 1 অংশের আয়তন, সমস্ত অংশ বা 1 অংশের আয়তন কত হবে? 2 ইন্টু কি হবে, এটা তো ভাগ হবে, তাহলে আমাদের কি হবে, উল্টে যাবে। তাহলে হবে 9 নিচে হবে, 10 উপরে হবে। যদি আমরা এটাকে ভাগ করি কত হবে, ক্যালকুলেটর যদি আসে আমাদের কত হবে? লেখো 2.22 ঘনমিটার। সবাই কি করেছ? 2.22 ঘনমিটার। 2.22 ঘনমিটার। 2.22 ঘনমিটার। তোমরা সবাই অঙ্কটা করছো নাকি? আমি কিন্তু দেখছি। 2.22 ঘনমিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার আয়তনটি পেয়ে গেলাম, সেটি কত? 2.22 ঘনমিটার। এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটি হচ্ছে বেলুনটি কত চাপে এই আয়তন লাভ করে, মানে কত চাপে এই আয়তনে সে কি হবে, ফেটে যাবে, তাই না?
বলো। এই আয়তন, এই সর্বোচ্চ প্রসারণের আয়তন কত? 2.22 ঘনমিটার। তা নিশ্চয়ই একটি চাপ আছে, কত চাপে সেটা কি হবে? ফাটবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের কিন্তু একটি চাপ দেওয়া আছে, 1.8 অ্যাটমসফিয়ার চাপ ছিল বেলুনের। প্রথম যে বেলুনটি আমরা উড়িয়েছিলাম 2 ঘনমিটার গ্যাসের, সেটিতে তোমার চাপ ছিল 1.8 অ্যাটমসফিয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে, সর্বোচ্চ প্রসারণের এই যে আয়তনটি, যে চাপটি আমরা বের করব, সেটি কি 1.8 অ্যাটমসফিয়ারের কম হবে না বেশি হবে? তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও দেখি তোমাদের বেসিকটা কেমন, একটু জানাও। তোমাদের বেসিকটা কেমন আমি একটু দেখতে চাই। নেট কি প্রবলেম করছে নাকি? কম হবে না বেশি হবে বলো। আমরা এই সর্বোচ্চ প্রসারণের যে আয়তন বের করেছি 2.22 ঘনমিটার, সেটি যে চাপে এই আয়তনটি হবে বা যে চাপে এই আয়তনে ফেটে যাবে বেলুনটি, সেই চাপটি কম হবে না বেশি হবে, সেটি আমরা এখন বের করব। ঠিক আছে? তাহলে আমাদের যে বেলুনের ফেটে যাওয়ার সময় তার চাপ আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমি এই বোর্ডটা মুছি। সরি, বেলুন ফেটে যাওয়ার সময় আমাদের চাপ বের করতে হবে। দেখো, বয়েলের সূত্র থেকে আমরা পাই, একটু তাড়াতাড়ি করো, বয়েলের সূত্র থেকে আমরা পাই P1 V1 = P2 V2। এখানে P1 হচ্ছে বেলুনের প্রথম অবস্থায় বেলুনের চাপ, প্রথম অবস্থায় বা ভূপৃষ্ঠ থেকে ঠিক উপরে ওঠার আগ মুহূর্তে বেলুনের চাপ। ঠিক আছে? প্রথম অবস্থায় বেলুনের চাপ কত? 1.8 অ্যাটমসফিয়ার। সেই চাপে আয়তন কত ছিল? 2 ঘনমিটার। তোমরা একটু লিখে নাও যে বেলুনের প্রাথমিক অবস্থায় বেলুনের চাপ, মানে ভূপৃষ্ঠ থেকে যখন আমরা বেলুনটিকে উড়ানোর আগ মুহূর্তে তার চাপ কত ছিল? 1.8 অ্যাটমসফিয়ার। আয়তন হচ্ছে V1 = 2 ঘনমিটার। এখন যেটি লেখো সেটি লেখো ফেটে যাবার সময় বেলুনের আয়তন, ফেটে যাবার মুহূর্তে বেলুনের আয়তন V2, সেটা আমরা পেয়েছি। বেলুনের আয়তন কত? 2.22 ঘনমিটার। এখন ফেটে যাবার মুহূর্তে বেলুনের চাপ কত? P2, এটা হচ্ছে V2। ফেটে যাবার মুহূর্তে বেলুনের আয়তন হচ্ছে 2.22 ঘনমিটার। ফেটে যাবার মুহূর্তে চাপ আমরা বের করব এখন। P2 = what? তাহলে আমরা এই সূত্রের মধ্যে বসিয়ে দেই। P2 সমান হবে P1 V1 বাই হচ্ছে V2। P1 এর মান কত? 1.8 অ্যাটমসফিয়ার, V1 হচ্ছে 2 ঘনমিটার এবং V2 হচ্ছে 2.22 ঘনমিটার। আমরা এখন এটাকে, ভেরি গুড। আচ্ছা, মাকসুদা আক্তার লিখেছো ম্যাম কম হবে, ভেরি ওয়েল ডান। মাহবুব হাসান সালাম লিখেছো কম হবে, ভেরি ওয়েল ডান। মিম লিখেছো কম হবে ম্যাম। হ্যাঁ, সবাই যারা লিখেছো কম হবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার ক্লাসগুলো ফলো করছো এটার জন্য তোমাদেরকে ধন্যবাদ। একটা কথা মাঝখানে বলে নেই, যেহেতু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদের একসাথে হচ্ছে, এবং আমি যত কথাই বলি না কেন যে শুধু ক্লাসের উপর ডিপেন্ড করে তোমরা তোমাদের এই কার্যক্রম চালিয়ে যাও বা পাঠ কার্যক্রম চালিয়ে যাও, তোমরা কিন্তু তা করবে না, এটা আমি জানি। আর তারপরেও যে বিষয়টা আমার দৃষ্টি আড়ালে, সেটা নিয়ে কথা না বলে তোমাদের যেটা ভালো হবে সেটা হচ্ছে সেকেন্ড পেপারের জন্য আমার মনে হয় তোমরা ক্লাসগুলি ফলো করো, কারণ 2 পেপার একসাথে পড়ানো সম্ভব না বা পড়া সম্ভব না। সেক্ষেত্রে ক্লাস করার পরে যে এক্সট্রা সময়টা তোমরা প্রথম পত্রের জন্য আবার এক্সট্রা ক্লাস করছো সেটা করো, কিন্তু সেকেন্ড পত্রটা বা দ্বিতীয় পত্রটা তোমরা ক্লাসের উপরে ডিপেন্ড করো। অল্প অল্প করে পড়ানোতে হচ্ছে কি তোমাদের উপর এটা প্রেশার পড়ছে না, আমার যেটা মনে হয়। আর তোমরা যদি ক্লাসটা ফলো করো তাহলে দেখবে সমাধান আরও দ্রুত চলে আসবে। এই জন্য আমি বলছি যে ক্লাস ফলো করো, বারবার ওয়াচ করো ক্লাস, কারণ
টপিকগুলো কিন্তু খুব ছোট করে পড়াচ্ছি, যাতে তোমাদের প্রথম পত্রের উপর কোনো প্রভাব না পড়ে। কারণ দুটা পত্র একসাথে পড়ালে ছেলে মেয়েদের উপর এটা রিজার্ভ করা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে দেখো এখানে আমাদের কত হবে চাপটা, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। অবশ্যই 1.8-এর তুলনায় কী হবে, কম হবে। হ্যাঁ, এটা হয়েছে কত, 1.62 কি ছিল, প্রেসারে কি ছিল, অ্যাটমসফিয়ার। ওকে, তাহলে সর্বোচ্চ প্রসারণের আয়তন কত ছিল, 2.22 ঘনমিটার। সেই ক্ষেত্রে সর্বোচ্চ প্রসারণের সময় চাপ কত ছিল, 1.6 অ্যাটমসফিয়ার। এই চাপে বেলুনটি কী হয়ে যাবে, ফেটে যাবে। কিন্তু আমাদের প্রশ্ন তো সেটা না, প্রশ্ন হচ্ছে বেলুনটি কত উচ্চতায় ফেটে যাবে। এখন আমাদের কি বের করতে হবে, উচ্চতাটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি বের করলাম, বেলুনটির সর্বোচ্চ প্রসারণে আয়তন বের করেছি, সর্বোচ্চ প্রসারণে তার চাপও বের করেছি। এবার আমাদের বের করতে হবে তার উচ্চতা। এখানে একটা ক্লু দেওয়া আছে, তোমাদের প্রথম যে তোমরা ডাকটা লিখেছিলে সেখানে দেখো দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে যত বেশি উপরে বেলুনটা উঠছে, প্রতি মিটার উচ্চতায় বেলুনের চাপ কত মিলিমিটার হ্রাস পেয়েছিল, 0.044 মিলিমিটার মার্কারি পারদের চাপ হ্রাস পায়। হ্রাসকৃত চাপের পরিমাণ কত, 0.044 মিলিমিটার, এবং সেটি কত মিটার, 1 মিটার উচ্চতায় হ্রাস পায় 0.044 মিলিমিটার। তাহলে হ্রাসকৃত চাপের পরিমাণ কত, 0.044, এটা কিন্তু বলে দিয়েছে 1 মিটারে চাপের হ্রাসকৃত হচ্ছে 0.044। এখন আমাকে এখান থেকে বের করতে হবে যে বেলুনটি যে ফেটে গিয়েছিল, আগের যে চাপটা পরবর্তীতে যে চাপটা হয়েছে সে হ্রাসকৃত চাপের পরিমাণ কত। তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। লেখো হ্রাসকৃত চাপের পরিমাণ, লেখো হ্রাসকৃত চাপের পরিমাণ, হ্রাসকৃত চাপের পরিমাণ, হ্রাসকৃত চাপের পরিমাণ 1.8 থেকে 1.62 আমরা কি করব, অ্যাটমসফিয়ার বাদ দিব। তাহলে কত আসে, সেটা কত আসবে, 0.18 অ্যাটমসফিয়ার। এখন দেখো এখানে হ্রাসকৃত চাপ আমরা পেয়ে ফেলেছি, কিন্তু এখানে যে ডাকে দেওয়া আছে হ্রাসকৃত চাপটা মিলিমিটার স্কেলে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে মিলিমিটারে প্রকাশ করতে পারি। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান সমান 760 মিলিমিটার। তাহলে এটাকে যদি আমরা মিলিমিটারে নেই, আমাদের করতে হবে 0.18-এর সাথে 760 মিলিমিটার মার্কারি পারদ আমরা কি করব, গুণ করব। এখন আমরা উচ্চতাটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের হ্রাসকৃত চাপের পরিমাণ আমরা পেয়ে গেলাম এত মিলিমিটার। এখন আমরা চলে যাচ্ছি উচ্চতায়। তাহলে উচ্চতাটা কিভাবে বের করব, দেওয়া আছে কি, প্রতি মিটার উচ্চতায় হ্রাসকৃত চাপের পরিমাণ কত, 0.044 মিলিমিটার। লেখো প্রতি মিটার, 1 মিটার উচ্চতায়, 1 মিটার উচ্চতায় হ্রাসকৃত চাপ, উচ্চতায় 1 মিটার উচ্চতায় হ্রাসকৃত চাপের পরিমাণ, হ্রাসকৃত না সরি, আমাদের চেয়েছি কি, চেয়েছি একটু দেখো তো, আমি একটু লিখেছিলাম, চেয়েছে কি আমাদের চেয়েছে কত উপরে গিয়ে ফেটে যাবে। তার মানে কি আমাদের চাপ চায়নি, হ্রাসকৃত চাপ চায়নি, চেয়েছে উচ্চতাটা। তাহলে আমরা উল্টাভাবে লিখব যে 0.044, তাই না, আমাদের উচ্চতাটা কত ছিল, 0.044। ডাকটা আমাদের কোথায়, হ্যাঁ 0.044 মিলিমিটার, মিলিমিটার মিলিমিটার হ্রাসকৃত চাপে, এত মিলিমিটার হ্রাসকৃত চাপে উচ্চতা হবে কত, উচ্চতা হবে 1 মিটার। তাহলে আমাদের কত করতে হবে, সুতরাং 1 মিলিমিটার মার্কারি চাপে, হ্রাসকৃত চাপে উচ্চতা হবে 1/0.044।
আমাদের বের করতে হবে, সুতরাং 1.8 ইন্টু 760 মিলিমিটার মার্কারিতে, তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে আমাকে একটু বলো। 1.8 ইন্টু 760 ভাগ হচ্ছে 0.44। ক্যালকুলেটরে চাপ দিয়ে আমাকে একটু বলো কত আসছে। ক্যালকুলেটরে চাপ দিয়ে একটু আমাকে বলো। ক্যালকুলেটরে চাপ দিয়ে আমাকে বলো। হ্যাঁ, ক্যালকুলেটরে চাপ দিয়ে আমাকে একটু বলো কত আসছে। আসছে কত? 3109 দশমিক 3109 দশমিক, আচ্ছা প্রায় আমরা 1 মিটার লিখতে পারি। ভেরি ওয়েল ডান। কে এখানে লিখেছো? শরীফুল ইসলাম লিখেছো 3109.9 মিলিমিটার। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান শফিকুল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ যে তুমি এত কিছু ফলো করো এবং ক্যালকুলেটর নিয়ে বসেছো, এটা বোঝাই যাচ্ছে। ধন্যবাদ। তাহলে আমাদের উচ্চতা আমরা পেয়ে ফেলেছি। আমাদের এখন আমাদের উত্তরটা কি লিখবো? ভূপৃষ্ঠ থেকে এত মিটার উচ্চতায় বেলুনটি কি হবে? ফেটে যাবে। লেখো, ভূপৃষ্ঠ থেকে এত মিটার উচ্চতায় বেলুনটি কি হবে? ফেটে যাবে। আবার বলছি, ভূপৃষ্ঠ থেকে 3109 মিলিমিটার উচ্চতায় বেলুনটি কি হবে? ফেটে যাবে। এখন আমাদের যে কথা সেটি হচ্ছে, আমরা এখন কোথায় যাব? আমরা এখন চার্লসের সূত্র পড়বো। লেখো, আমরা চলে যাচ্ছি চার্লসের সূত্র। আমি এটা মুছে দিলাম। খুবই ইম্পর্টেন্ট। আর চার্লসের সূত্রটা না পড়ালে সমন্বয় সূত্রটা আমরা পরবর্তীতে যেতে পারবো না। লেখো, চার্লসের সূত্র। চার্লসের সূত্র। গত ক্লাসে আমরা পড়েছি বয়েলের সূত্র, আজকে আমরা পড়বো কিসের সূত্র? চার্লসের সূত্র। তাহলে বিজ্ঞানী চার্লসের ক্ষেত্রে, বয়েলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তাপমাত্রা স্থির। চার্লসের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? চাপ স্থির রাখতে হবে। চার্লসের এই সূত্রটি দুজন বিজ্ঞানী গবেষণা করেছেন। এক হচ্ছে চার্লস নিজে এবং আরেকজন হচ্ছে গ্যালুসাক। আবার বলছি, চার্লসের সূত্রটি বিজ্ঞানী চার্লস এবং বিজ্ঞানী গ্যালুসাক গবেষণা করেছেন। স্থির চাপে, তাদের গবেষণাটা হচ্ছে কি? স্থির চাপে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক নিয়ে ওনারা বিভিন্ন গবেষণা করেছেন। বিভিন্ন তাপমাত্রায় তারা গ্যাসের এই স্থির চাপে বিভিন্ন তাপমাত্রায় গ্যাসের আয়তন তারা লিপিবদ্ধ করে গবেষণা করেন এবং একটি সূত্র উপস্থাপন করেন। বিজ্ঞানী চার্লস 1687 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস, আবার লেখো, বিজ্ঞানী চার্লস এবং গ্যালুসাক, এই দুইজন বিজ্ঞানী এই চার্লসের সূত্রটি কি করেন? গবেষণা করেন। সূত্রটি নিয়ে গবেষণা করেন এবং সূত্র উপস্থাপন করেন। সেটি কি? স্থির চাপে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক তারা স্থাপন করেন এবং এটাকে সূত্র আকারে প্রকাশ করেন। 1787 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস তার সূত্র প্রকাশ করেন এবং পরবর্তীতে 1802 সালে বিজ্ঞানী গ্যালুসাক তার এই সূত্র কি করেন? উপস্থাপন করেন। 1787 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস এই গবেষণা করেন এবং 1802 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্যালুসাক তার এই সূত্র প্রকাশ করেন। যেহেতু সূত্রটি আগে 1787 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস এটিকে প্রকাশ করেন, তাই সাধারণত এটিকে কি বলা হয়? চার্লসের সূত্রই বলা হয়। সূত্রটি কি? সূত্রটি লেখো। আবার বলছি, তাপমাত্রার সাথে আয়তনের রিলেশন তারা বের করেন। সূত্রটা একটু, প্রথমটা একটু কঠিন, একটু বুঝতে হবে। একটু লেখো, স্থির চাপে, আমি লিখে দিব, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন
কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসে আবার বলছি দেখো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের হ্রাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 273 ভাগের 1 অংশ 273 ভাগের 1 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় যথাক্রমে বৃদ্ধি বা কি হয় হ্রাস পায় বৃদ্ধি বা হ্রাস পায় কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড কোনো গ্যাসের স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 273 ভাগের 1 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় অথবা এটা লিখতে পারো 273 ভাগের 1 অংশ হারে যথাক্রমে 1 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনের 273 ভাগের 1 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় সূত্রটিকে যদি আমরা একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করি তাহলে লেখো তোমাদের সূত্রটিকে লেখা হয়েছে যদি লেখা হয়ে থাকে পরবর্তীতে লেখো মনে করি আমাদের সময় কমে যাচ্ছে মনে করি লেখো যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটা এসেছে অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন তোমাদেরকে অবশ্যই রাখতে হবে প্রথমে তাহলে প্রথমে লেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন কত V0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন হবে কি VT T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন কি হবে VT হলে সূত্রটিকে আমরা লিখতে পারি আমি একটু মুছে দিলাম সূত্রটিকে আমরা লিখতে পারি আমরা মুছে দিলাম সূত্রটিকে আমরা কি লিখতে পারি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন যদি V0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন যদি VT হয় তাহলে আমরা সূত্রটিকে লিখতে পারি আবার বলছি দেখো প্রথমে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্রাথমিক টেম্পারেচার কত 0 ডিগ্রি এখন T ডিগ্রি বলতে আমরা কি বুঝি সেটা তুমি 1 ডিগ্রি বাড়াতে পারো যদি 1 ডিগ্রি বাড়াও 1 2 ডিগ্রি বাড়াও 2 ডিগ্রি তাহলে আমাদের সূত্রটা কি হবে তাহলে আবার বলছি যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কি হবে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 273 ভাগের 1 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায় তার মানে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনটি যদি VT হয় তাহলে VTটা কি হবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন ছিল V0 তার আয়তনের 273 ভাগের 1 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায় যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াও তাহলে 1 2 ডিগ্রি বাড়াও তাহলে 2 ডিগ্রি তাহলে আমি প্রথমে নিয়েছি কত ডিগ্রি T ডিগ্রি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে VT = V0 + 273 * T এই টিটা কি হতে পারে চেঞ্জ হতে পারে সেখানে তুমি 1 ডিগ্রি বাড়াতে পারো 2 ডিগ্রি বাড়াতে পারো 1 ডিগ্রি বাড়ালে 1/273 যদি 2 ডিগ্রি বাড়াও তাহলে 2/273 3 ডিগ্রি যদি বাড়াও তাহলে 3/273 তাহলে প্রতি ডিগ্রিতে কতটুকু বাড়ছে 1/273 অংশ কি হচ্ছে বাড়ছে বা কমছে যদি কমাও তাহলে কমবে যদি বাড়াও তাহলে বাড়বে যদি কমাও তাহলে মাইনাস চিহ্নটা আসবে
ওকে, তাহলে সূত্রটিকে আমরা ব্যাখ্যা করতে পারি ভিটি ইকুয়াল টু ভি নট যদি কমন নেই তাহলে 1 প্লাস ভি নট বাই কি হচ্ছে 1 বাই 273 ইন্টু টি বা টি বাই 273। এই হচ্ছে আমাদের মূল সূত্রটা। এখন তুমি এটার উপর প্রয়োগ করতে পারো, সেটা কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বাড়াও তাহলে কি হবে, যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে, তাহলে আমাদের হবে V1 ইকুয়াল টু ভি নট 1 প্লাস 1 বাই 273। কথাটা কি বুঝতে পারছো? 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বাড়াও তাহলে কি হবে V2 ইকুয়াল টু ভি নট 1 প্লাস কি হবে 2 বাই 273। এই হচ্ছে আমাদের মূল প্রয়োগ। এখান থেকে আমরা পরম তাপমাত্রার সাথে চার্লসের সূত্র একটা রিলেশন পাই। এখান থেকে পরম তাপমাত্রার সাথে চার্লসের একটি কি পাই, রিলেশন পাই। সেই রিলেশনটা কি দেখো, এখান থেকে আমরা স্থির চাপে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার কি হবে আয়তন তার উপর পরম তাপমাত্রা সমানুপাতিক, এই জিনিসটা আমরা বের করব। আমরা বয়েলের সূত্র পড়েছি যে ক্যালভিন একটা স্কেল ছিল আর একটি কি ছিল আমাদের সেন্টিগ্রেড স্কেল ছিল। আমরা জানি সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচারকে যদি ক্যালভিন স্কেলে নিয়ে আমরা সেখানে কি করতে হবে 273 আমাদের কি করতে হবে যোগ করতে হবে। এই প্রথম যে সূত্রটা আমরা লিখেছি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। এটা আজকে আমরা দেখব যে 273 কেন যোগ করতে হয়। তার আগে এই সূত্রটিকে পরম তাপমাত্রায় আমরা নিয়ে যদি যাই, আমরা এখান থেকে 1 নং ইকুয়েশন থেকে পাই, আমি এটাকে মুছে দিলাম। 1 নং ইকুয়েশন থেকে আমরা পাই, দেখো এটাকে মুছে দিলাম, যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন হয় V1, তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন হবে কি V2। তাহলে এই 1 নং এ আমরা যদি বসাই তাহলে হবে V1 ইকুয়াল টু ভি নট 1 প্লাস টি বাই 273। এখন টি বাই 273 তো বসাতে পারবো না, সেন্টিগ্রেডটা হচ্ছে কত ডিগ্রি 1 ডিগ্রি, ঠিক আছে। অথবা আমরা লিখতে পারি 1 ডিগ্রি না লিখে আমরা 2 ডিগ্রি বা T1 T2 দিতে পারি, এটা তো সুবিধা হবে। তাহলে তোমাদের T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লেখো, T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে সুবিধা হবে। T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন হবে V1, T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন হবে কি V2। এই T1 এবং T2 আয়তন বৃদ্ধিতে আমাদের এখানে সূত্রটা কি হবে V1 ইকুয়াল টু ভি নট 1 প্লাস T1 বাই 273। 2 নাম্বার ইকুয়েশন দাও, এটা কি হবে 2 নাম্বার ইকুয়েশন দাও। আবার আরেকটা কি হতে পারে V2 ইকুয়াল টু ভি নট, আবার কি হতে পারে 1 প্লাস T2 বাই 273। 3 নাম্বার ইকুয়েশন দাও। 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাই, লেখো 2 এবং 3 থেকে আমরা পাই, 2 এবং 3 থেকে আমরা পাই, 2 এবং 3 থেকে আমরা পাই, সময় কমে যাচ্ছে তাড়াতাড়ি করো। 2 এবং 3 থেকে আমরা পাই 2 ভাগ 3 থেকে পাই, এভাবে লিখতে পারো 2 ভাগ 3 থেকে পাই। আমি একটু মুছে দিলাম 2 ভাগ 3 থেকে পাই V1 বাই হচ্ছে V2 ইকুয়াল টু কি ছিল ভি নট 1 প্লাস T1 বাই 273, আর ওটা ছিল ভি নট 1 প্লাস T2 বাই 273। তাহলে ভি নট কেটে দাও, ঠিক আছে। আমি পরবর্তী জায়গায় যাচ্ছি, আমি একটু মুছে এদিকে যাচ্ছে আছে দেখো। তাহলে V1 বাই V2 সমান সমান কি হবে, এটাকে করো 273 প্লাস T1 বাই হচ্ছে 273, ওইদিকে যাও 273 প্লাস T2 বাই হচ্ছে 273। বুঝতে পেরেছ? 273 আমরা কেটে দিলাম, তাহলে আমরা লিখতে পারি কোন কালি দেখা যাচ্ছে না, আচ্ছা দেখি এটা দিয়ে করি। তাহলে V1 বাই V2 সমান সমান হবে 273 কেটে দাও, তাহলে হবে 273 প্লাস T1 বাই হবে 273 প্লাস T2। এই সম্বন্ধে আমরা কি জানি যে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রার সাথে ক্যালভিন স্কেলের একটা সম্পর্ক কি, ক্যালভিন স্কেলের টেম্পারেচারকে যদি আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি এবং সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচারকে তাহলে আমরা কি দ্বারা প্রকাশ করছি স্মল টি দ্বারা। তাহলে ক্যাপিটাল টি সমান সমান আমাদের জানা আছে কি 273 প্লাস সেন্টিগ্রেড স্কেলে টেম্পারেচার, তাই না। তাহলে টি সমান সমান 273 প্লাস টি যদি হয় তাহলে হবে T1 সমান সমান হবে 273 প্লাস T1 এবং ক্যাপিটাল T2 সমান সমান হবে 273 প্লাস
স্মল t2। তাহলে আমরা এখান থেকে পাই v1 বাই v2 সমান সমান t1 বাই t2, তাই তো? এখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি, আমি একটু মুছে দিলাম, আরেকটি লাইন লিখতে পারি আমরা। তাহলে v1 বাই t1 সমান সমান v2 বাই হচ্ছে কি t2। এটি হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তোমরা সবাই লেখো, এটি আমাদের কিসের সূত্র? চার্লসের সূত্র। বয়েলের সূত্র ছিল p1 v1 ইকুয়াল টু p2 v2, চার্লসের সূত্র হচ্ছে v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। তোমরা কি লিখেছ? এটি আমাদের কিসের সূত্র? চার্লসের সূত্র। এখন এখানে আরেকটি কথা আমরা বলতে পারি, হ্যাঁ, যে যদি v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2 হয়, তাহলে আমরা বলতে পারি v3 বাই t3। তাহলে দেখতে পাচ্ছি চাপ, আয়তন এবং তাপমাত্রার যে আয়তন ভাগ যে তাপমাত্রা আমরা পাচ্ছি সেটা অবশ্যই কি হচ্ছে, একটি কি হচ্ছে, ধ্রুব রাশি হচ্ছে, তাই না? আমরা লিখতে পারি কে। তাহলে আমরা এই কথাটা বলতে পারি v বাই t ইকুয়াল টু কি, কে সমানুপাতিক ধ্রুবক। তা আমরা বলতে পারি b ইজ প্রপোর্শনাল টু t, b ইজ প্রপোর্শনাল টু t। এটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে লাগবে, আর এটি আমাদের মূল সূত্র b ইজ প্রপোর্শনাল টু t। তাহলে আমাদের কি বের হলো? স্থির চাপে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রার কি সমানুপাতিক, এটা আমরা পেলাম যে v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। এটা আমাদের অঙ্কে লাগবে, কিন্তু মূলত আমাদের পরম তাপমাত্রার সাথে যে সম্পর্কটা সেটা কি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার কি সমানুপাতিক। তাহলে এখন আসো, পরম তাপমাত্রা যদি সমানুপাতিক হয় তাহলে পরম শূন্য তাপমাত্রাটা কত সেটা আমরা এখন একটু বের করি। আবার বলছি, পরম শূন্য তাপমাত্রাটা আমরা একটু কি করি, বের করি। ওকে, বের করার আগে একটা গ্রাফ তোমাদেরকে একটু দেখাবো, তোমাদের যদি হয়ে থাকে তাহলে আমি একটু মুছে দিলাম। বের করার আগে আমরা একটু গ্রাফ দেখবো, আমি একটু মুছে দিলাম। আমরা এটাই দেখতে পেলাম যে তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, আয়তন বৃদ্ধি পায়, এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব পরম শূন্য তাপমাত্রাটা কি। আমরা যদি চার্লসের সূত্রটিকে প্রয়োগ করি, এবং চার্লসের সূত্রটা কি, v ইজ প্রপোর্শনাল টু t, এটা যদি আমরা দেখি তাহলে আয়তনের বিপরীতে আমাদের টেম্পারেচার নিয়ে লেখচিত্র করতে হবে। আয়তনকে যদি আমরা y অক্ষ বরাবর ধরি এবং বিভিন্ন টেম্পারেচারকে যদি আমরা x অক্ষ বরাবর ধরি, তাহলে বিভিন্ন চাপে, বিভিন্ন চাপ বলতে আমরা কি বুঝি, মনে করো আমরা লেখচিত্রটা অঙ্কন করছি, v এর বিপরীতে t, v বাই t লেখচিত্র। tt হচ্ছে কি x অক্ষ বরাবর এবং vt হচ্ছে কি y অক্ষ বরাবর। খুব ভালো করে মনোযোগ দিবে। প্রতি ক্ষেত্রে আমরা আয়তন, এখানে প্রথমে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 200, 300, 400, এদিকে যদি আমরা যাই 100, 200, মাইনাস, এখানে মাইনাস 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? ডিগ্রি সেন্টিগ্রেড, সব হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড। খেয়াল করো, বিজ্ঞানী চার্লস চাপের আয়তনের বিপরীতে তাপমাত্রা নিয়ে যে লেখচিত্র অঙ্কন করেছে, প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন তাপমাত্রায় উনি কি করেছে, বিভিন্ন লেখচিত্র অঙ্কন করেছে। অঙ্কন করার পর দেখা গেছে প্রতিটি ক্ষেত্রে একটি সরল রেখা হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে একটি কি হচ্ছে, সরল রেখা হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে কি হচ্ছে, একটি সরল রেখা হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে একটি কি হচ্ছে, সরল রেখা হচ্ছে। যে প্রতি ক্ষেত্রে একটি কি আমরা বের করছি, সরল রেখা। সেটা কিভাবে বের করছি দেখো, আয়তন তো উপরের দিকে বাড়ছে,
আয়তন উপরের দিকে বাড়ছে, টেম্পারেচারও এই বাম থেকে ডান দিকে বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, আয়তনও বৃদ্ধি পাচ্ছে। মনে করো এখানে অনেকগুলো মানে গ্যাস নিয়ে কাজ করেছে, অনেকগুলো লেখচিত্র অঙ্কন করেছে, এখানে মানে অনেকগুলো মান নিয়েছে, প্রত্যেকটা মানে এটা মনে করো P1 চাপে, মানে স্থির চাপ স্থির। এখানে যে চারটি ডাটা নিয়েছে, প্রত্যেকটি মনে করো 1 অ্যাটমসফিয়ার, P1 মনে করো 1 অ্যাটমসফিয়ার, যদি মনে করো P2 হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, প্রত্যেকটি ডাটার ক্ষেত্রে তাই করেছে। এটা হচ্ছে P3। দেখা গেছে প্রত্যেকটি কি হয়েছে, একটি সরল রেখা হয়েছে, এবং প্রত্যেকটি সরল রেখাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, দেখা যাবে তারা একটি জায়গায় কি হয়েছে, মিলিত হয়েছে। একটি জায়গায় তারা কি হয়েছে, মিলিত হয়েছে। একটি জায়গায় তারা কি হয়েছে, মিলিত হয়েছে। এই যে মূল বিন্দুতে তারা, যে বিন্দুটিতে তারা মিলিত হয়েছে, সেটি হচ্ছে কত, আয়তন হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে প্রত্যেকটা লেখকে যদি আমরা পেছনের দিকে নেই, তাহলে দেখা যাবে তারা একটা বিন্দুতে তারা মিলিত হয়েছে, সেই বিন্দুটির টেম্পারেচার কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটাই বোঝা যাচ্ছে এই টেম্পারেচারে গ্যাসের সাধারণত কোনো আয়তন থাকে না, গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। কারণ কি, কারণ তার আগেই বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে -273 ডিগ্রি সেন্টিগ্রেডের আগেই প্রত্যেকটি গ্যাস কি হয়ে যায়, হয় তরল হয়ে যায়, নাহলে কি হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তরল হয়ে যায়, নাহলে কি হয়ে যায়, কঠিন হয়ে যাচ্ছে। তাহলে এই টেম্পারেচার, যে তাপমাত্রায় গ্যাসটি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাত্ত্বিকভাবে যে তাপমাত্রায় একটি গ্যাস কি হয়ে যাচ্ছে, শূন্য হয়েছে। অথবা আমরা এটা বলতে পারি, কল্পনাযোগ্য যে তাপমাত্রা, সর্বনিম্ন যে তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাটা কি বলবো আমরা, পরম শূন্য তাপমাত্রা। এখন এখানে পরম শূন্য তাপমাত্রাটা আমরা কিভাবে আনতে পারি, চার্লসের সূত্র ব্যবহার করে আমরা যাচ্ছি। তো তোমরা এখানে একটু দেখো যে V/T এর বিপরীতে যে আমরা লেখচিত্রগুলো পেয়েছি, প্রত্যেকটা একটি সরল রেখা, এবার তাদেরকে পেছনের দিকে বর্ধিত করে একটা নির্দিষ্ট মূল বিন্দুগামী হয়েছে, সেটা হচ্ছে -273। এই টেম্পারেচারটাকে বলা হচ্ছে কি, পরম শূন্য তাপমাত্রা। সেটা যদি আমরা চার্লসের সূত্রের মধ্যে বসাই, সেটা কি ছিল, সূত্রটা কি ছিল, VT = হচ্ছে V0, তারপরে ছিল কি 1 + T/273, তাই তো। এখন যদি আমি T এর মানটা -273 বসাও, T এর মানটা কত বসাবে, -273, তাহলে VT হবে -273 = V0 1, T এর মান হবে -273, তাহলে মাইনাসটা যদি মাঝখানে দাও, 273, তাহলে দেখো V0 273 - 273, তাহলে হয়ে গেল কি, কাটাকাটি গেলে শূন্য হয়ে গেল, তাই না। তাহলে V -273 সমান হবে V0 × 0 = 0। তাহলে এই শূন্য তাপমাত্রাটাকে আমরা বলবো কি, পরম শূন্য তাপমাত্রা। এটি হচ্ছে তাপমাত্রার পরম শূন্য তাপমাত্রা। তাৎপর্য যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমরা পরবর্তীতে স্কেলটা প্রকাশ করব। এখন আমাদের খুব একটা বেশি সময় নেই, পরবর্তী ক্লাসের জন্য টিচার দাঁড়িয়ে পড়বে। পরবর্তী ক্লাসের জন্য টিচার ওয়েট করবে। কত সময় আছে আমাদের, আর 7 মিনিট সময় আছে। বাচ্চারা, আমি আজকেই তোমাদেরকে একটি টপিক দিব, এটা তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে বাসায়। শুধু উত্তরটা লিখলে হবে, কোনটা, দুইটি উদ্দীপক দিচ্ছে আমি, কোন উদ্দীপক কোন সূত্রকে সমর্থন করছে, এটা বাসায় তোমরা খাতায় করে তারপর আমাকে উত্তরটা লিখে দেবে। ওকে, ধন্যবাদ। সবাই নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে থাকো, বেশি বেশি ক্লাসগুলি ওয়াচ করো, শেয়ার করো, এবং বন্ধুদেরকে বলো যে আমাদের ক্লাসগুলি যেন দেখে। নিরাপদে থেকে তোমাদের সকল কার্যক্রম তোমরা বজায় রেখো, কারণ আগে হচ্ছে বাঁচতে হবে, পরে হচ্ছে আমাদের কাজ। ধন্যবাদ সবাইকে, সবাই নিরাপদে থাকো।